ক্যাপিটাল মার্কেটের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এস মনসুর। সুদ বা মুনাফা যে নামে ডাকি না কেন ওটারে হেয়ার কাট করে উনি 4% করে ফেলবেন। তুমি পুঁজিবাজারে আসলা, তুমি আইপিওর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নিলা, এরপর আবার রাইটের মাধ্যমে টাকা তুলে নিলা, এরপরে তুমি লুটপাট করলা। তো আমাদের দেশের যদি আপনি পুঁজিবাজার নিয়ে কথা বলতে যান, পুঁজিবাজার নিয়ে আমাদের দেশের পুঁজিবাজার নিয়ে কথা বলার আগে একটা দেশের প্রাণ বা মেরুদণ্ড হলো অর্থনীতি। এখানে শাহাদাত স্যার আছেন, স্যার অবশ্যই ব্যাপারটা জানেন। এই অর্থনীতির দুটা ভাগ, একটা হলো মানি মার্কেট, একটা হলো ক্যাপিটাল মার্কেট। এই দুটাকে যদি আপনি এক সূত্রে গাঁথতে না পারেন, আপনার ওই মালা গাঁথা হবে না, ওই মালা ছেড়ে যাবে। তো বাংলাদেশেরও ওই মালা ছিটতে যাচ্ছে, এবং এটা জেনে শুনে বুঝে হোক, হয় কোনো বাইরের শক্তি, না হলে কোনো ভিতরের শক্তি, কেউ না কেউ করছে। কারণ আমরা ওই জাতি, যেই জাতি আমরা 1757 সালে আমরা কোরআন শরীফ ধরে শপথ করে পলাশীর প্রান্তরে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমাদের স্বাধীনতা হরণ করে ব্রিটিশ নিয়ে গিয়েছিল। এখন আমাদের মধ্যে আসলে সেই মির্জাফর কি বাংলাদেশ ব্যাংকে বসা, না সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে বসা, না অর্থ মন্ত্রণালয়ে বসা, তা ওনারা জানে আর ওনাদের সৃষ্টিকর্তা জানে। দেখার কি কেউ নাই? দেখার, খোলা চোখে দেখার আমরাই আছি। আমি আপনাকে কয়েকটা ব্যাপার বলি। আমাদের মনির হোসেন আওলাদ স্যার, উনি ক্যাপিটাল মার্কেটের শুরুর যেটা বলছে, উনি 1970 পর্যন্ত বলে এর পরেরটা বলে নাই। এর পরেরটা আমি একটু বলি। 1971 থেকে 1976 পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজার বন্ধ ছিল। তার কারণ ছিল তৎকালীন মুজিব সরকার সমাজতন্ত্রে বিশ্বাস করত। তথাকথিত সোশ্যালিজমের নামে সকল ব্যক্তিগত প্রাইভেট কোম্পানিকে রাষ্ট্রীয়করণ করলো। রাষ্ট্রীয়করণ করে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে লুটপাট শুরু করে দিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, উনি 1976 সনে প্রথম এই ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু করলেন, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু করার পরে উনি প্রথম এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি চালু করেন। এরপরে ওই 1976 সনেই উনি আমাদের পুঁজিবাজারের, আমরা যাকে আমি ঠিক হার্ড বলবো না, এটাকে আমি বলবো বাল্বের মতো, বা আমাদের যে হার্ডের যে অংশগুলো তাদের একটা অংশ, সে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড লঞ্চ হয় 1979 সনে। এবং 1980 সনে দেশি বিদেশি চক্রান্তের কারণে উনাকে শহীদ করার পরে আরেক এই বাংলাদেশের অন্যায়, অত্যাচার, দুর্নীতির যারা আমরা খলনায়ক বলি, যারে ওই পটুয়া কামরুল হাসান উপাধি দিয়েছিল বিশ্ব বেহায়া, ও বিশ্ব বেহায়া এরশাদের শেষে চুরি, সামারি, সুরাসালেন এগুলোর সাথে জড়িত হয়ে গেল, ক্যাপিটাল মার্কেট দেখে নাই। আবার যখন 1991 সনে এই 5ই আগস্টের বিপ্লবের মতো একটা বিপ্লবের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলেন, সাইবুর রহমান স্যার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি আবার সকল কিছু ঢেলে সাজানো শুরু করলেন। কি করলেন? স্বাধীনতার পর এই প্রথম 1913 সনের কোম্পানি অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে উনি করলো 1994, কোম্পানি আইন 1994। তার আগে উনি কি করলেন? সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 কে উনি অ্যামেন্ডমেন্ট করে কি করলেন? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ও বিধিমালা 1993। বাস এই দুটার আলোকে সুন্দর করে মার্কেটটা চলতেছিল, ক্যাপিটাল মার্কেট চলতেছিল। উনি ব্যাট চালু করলেন, ব্যাট নিয়ে অনেকে সমালোচনা করলো, বাট এখন বুঝতেছে ব্যাটের গুরুত্ব। এরপরে 96 সনে যখন আবার সেই 71 থেকে 75-এর ভূতের বাচ্চা ক্ষমতা আসলো, উনি চিন্তা করলো যে যেহেতু এটা জিয়াউর রহমানের শেয়ার বাজার সৃষ্টি করছে, আমি শেয়ার বাজারকে ধ্বংস করবো। উনি কি করলো? 96-তে বিশাল একটা শেয়ার বাজার একটা মেসাগার করলো। অত্যন্ত দুঃখের বিষয়, 2001 সনে সাইরদলীয় সরকার ক্ষমতা আসার পরে এই 96 শেয়ার বাজার কেলেঙ্কারির এদের কোনো বিচার করা হয় নাই। এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে কারা জড়িত? সবগুলা নোন ছবি, সেনা সেয়ারা, নাম বলতে দ্বিধা নাই, সালমান এফ রহমান এন্ড গং। ওরাই আবার 2010 করলো, ওরাই আবার 2018 করলো, 2020 করলো। এরপরে 2001-এ যখন আবার বিএনপি ক্ষমতা আসলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলেন, সাইফুর রহমান স্যার এরপরও লোকজনকে শেয়ার বাজারের দিকে আকৃষ্ট করেন নাই, কারণ উনি চাইছিলেন যে একটা সুষ্ঠু সুন্দর ক্যাপিটাল মার্কেট করে এরপরে এদিকে আনবেন। এরপরে উনি কি করলেন? ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপমেন্টের জন্য 96-তে ক্যাপিটাল মার্কেটে তাদের কারসাজির মূল হাতিয়ার যেটা ছিল সেটা হলো যে শেয়ার সার্টিফিকেট বিক্রি। একটা কোম্পানির পেড আপ ক্যাপিটাল 5 গুণ সার্টিফিকেট বিক্রি করে ফেলছে। এই কাজটাকে বন্ধ করার জন্য
সাইফুর রহমান স্যার তখন করলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড ইলেকট্রনিক শেয়ার। ওই ইলেকট্রনিক শেয়ার করে ওটাকে একটু ডেভেলপমেন্ট করলেন। আর বিগত হাসিনা সরকার এই ইলেকট্রনিক শেয়ারও কিভাবে ম্যাসাকার করছে, আমি ওইটারও ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাব না। আমি শুধু বলবো বর্তমান ক্যাপিটাল মার্কেটের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এস মনসুর। আমি আপনার এই প্রোগ্রাম থেকে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি আমাদের এই অনুষ্ঠানে আসুক, আমি ওনাকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো কিভাবে উনি দায়ী। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছুটা দায়ী, উনার দায়ের পেছনে সবচেয়ে বড় যেটা ভূমিকা পালন করছে সেটা হলো, আপনারা যদি খুব কেয়ারফুলি উনার ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ 2025টা পড়েন, ওখানে দেখবেন ওই অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে আমি আলাপ করবো না। উনি উনার পদকে কি চাইছে, পূর্ণমন্ত্রীর মর্যাদা। উনি কি চাইছে 60 জন ডেপুটি সেক্রেটারি, এখানে আমাদের মনিরুল হাওলাদার স্যার উনিও ডেপুটি সেক্রেটারি, উনি জানে এরকম প্রোটোকল কার লাগে। 2 জন সহকারী সচিব, 3 জন এই এটা কিনা বলে যুগ্ম সচিব। উনি যদি মন্ত্রী পদমর্যাদা চায় তাহলে বাংলাদেশে যারা রাজনীতি করে ওদের তো রাজনীতি করার দরকার নেই। তো আমার কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি উনি মন্ত্রীর প্রটোকল চায়, তাহলে এই যে বর্তমানে যে ওনার সাথে শেয়ার বাজার নিয়ে যিনি বার্গেনিং করবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ওনার পদমর্যাদা কি? তারপরে এই শেয়ার বাজার দেখার জন্য প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী আছেন ডক্টর আনিসুজ্জামান স্যার, ওনার পদমর্যাদা কি? এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো যদি আগামীকালকে আইন কমিশনের চেয়ারম্যান যদি বলে যে আমাকে আইনমন্ত্রী করতে হবে, না কিন্তু তাকে তো এই প্রস্তাবটা ওই অর্থ উপদেষ্টা মহোদয় এটা অ্যাকসেপ্ট তো করে নাই। তার সুন্দর কথা বলছেন, এই প্রস্তাবের মধ্যে তো আছে ওনার ব্যাংকের মার্চ করার। তো এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট না করার আগে উনি ব্যাংক মার্চ করলো কিভাবে? এখানে প্রশ্ন আছে। এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট না হওয়ার আগে উনি ব্যাংক মার্চ করলো কিভাবে? তারপর আসেন উনি ব্যাংক এবং এনবিএফআই গুলাকে যে শেয়ার মূল্য 0 করে দিচ্ছে, এখন এদের শেয়ার মূল্যের সাথে তো শুধুমাত্র এদের বিনিয়োগকারীরা সম্পৃক্ত না, কারণ এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতেছে কারা? বিদেশিরা। এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতেছে কারা? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতেছে কারা? মিউচুয়াল ফান্ড। আপনি বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করলেন, এরপর আপনি কি করলেন? ছোটবেলায় শুনতাম শাহরুখ খান কাট আর সালমান খান কাট। আমাদের গভর্নর সাহেব আমাদেরকে শিখেছেন ব্যাংকের মধ্যে হেয়ার কাট। উনি কি করলেন? 2024 এবং 2025 দুইটা অর্থ বছরের প্রদত্ত সুদ বা মুনাফা যে নামে ডাকি না কেন ওটারে হেয়ার কাট করে উনি 4% করে ফেলবেন। এখন উনি যে এটা 4% করবেন, আমি আশা করি মনিরুল হোসেন হাওলাত স্যার এটার উত্তর দিবেন। আমার কথা হলো সিকিউরিটি পুঁজিবাজারের তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে, আপনি খেয়াল করেন আমার কথাটা, পুঁজিবাজারে যে তালিকাভুক্ত কোম্পানিগুলো আছে এগুলো তো 2024 সন এবং 2025 সন, 2024 সনের ডিভিডেন্ড সবাই দিয়ে দিছে, 2025 সনের অনেকে ডিভিডেন্ড দিয়ে দিছে। এখন আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা এবং সরকারি বেসরকারি অনেকগুলো কোম্পানি আছে, ওদের শুধু কোর বিজনেস না, কোর বিজনেসের বাইরে ওদের আরেকটা ইনকাম আছে, সেটা হলো কি নন অপারেটিং ইনকাম। সেই নন অপারেটিং ইনকামটা হলো কি ব্যাংক ডিপোজিট বা ওই কোনো অ্যাসেটের সেলভেজ ভ্যালু আছে বাট ওটা সেল করে হলো। এখন ব্যাংক ডিপোজিটের এগেইনস্টে ফরেন কোম্পানিগুলো সাধারণত ওরা যা ইনকাম করে পুরোটা ডিভিডেন্ড দিয়ে দেয়, কোনো টাকা রাখে না ওরা। তো যারা ডিভিডেন্ডটা অলরেডি নিয়ে চলে গেছে ওদেরকে 4% আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? আমি আশা করি মনিরুল হোসেন হাওলাদার স্যার এই উত্তরটা দিবেন। এই ব্যাপারে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও চেয়ারম্যান সাহেবের থেকেও ব্যাখ্যা চাই বা আমাদের ব্যাখ্যা জানার অধিকার আছে। তারপর দ্বিতীয়ত আমার কথা হলো, একটা ব্যাংক বা এনবিএফআই এর সাথে পুঁজিবাজার তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির যথেষ্ট পরিমাণ পার্থক্য আছে। সে যথেষ্ট পরিমাণ পার্থক্যটা কি? ব্যাংক এবং এনবিএফআই গুলার লাইসেন্স হয় পলিটিক্যাল প্রেসারে, নাম্বার 1। নাম্বার 2, এগুলা অন্যান্য কোম্পানি পুঁজিবাজারে আসলো কি আসলো না এটা ম্যাটার না, বাট এরা ব্যবসা শুরু করার 3 বছরের মধ্যে এদেরকে পুঁজিবাজারে বাধ্যতামূলক আসতে হবে। তো ভাই তোমরা পুঁজিবাজারে আসতে বলছে কি? তুমি পুঁজিবাজারে আসলা, তুমি আইপিওর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নিলা, এরপর আমার রাইটের মাধ্যমে টাকা তুলে নিলা, এরপরে তুমি লুটপাট করলা, এরপরে কি করলা? আমি এর পুঁজিবাজারে নাম এখান থেকে চলে গেলাম, আমি নাম কেটে ফেললাম। এটা কি হয়? এটা কি কোনো সুস্থ বিবেকমান মানুষের দ্বারা সম্ভব? না, ওই একই প্রশ্ন ওনাকেও করছিলাম। তাহলে এই যে আমাদের অডিট গুলা যারা অডিট করে তারা কি করে? আমি আসছি, অডিট হলো যে ইন্টারনাল অডিটের ভিত্তিতে এক্সটার্নাল অডিট দেখে। এক্সটার্নাল অডিটের রিকমেন্ডেশনটা যা হলো বোর্ডে, বোর্ড এটাকে পাঠায় বাংলাদেশ ব্যাংকে। আমি অডিট বাদ দিলাম, বাংলাদেশ ব্যাংক কি করছে আমাকে উত্তর দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাকে উত্তর দেন। এখন তো গভর্নর মহোদয় বলছেন যে আমাদের মতো দেশে এত ব্যাংকেরই দরকার নাই। ঠিক আছে, আমাদের মতো দেশে ওনার মতো গভর্নরের দরকার নেই।